আজকে আমরা ভারতের দুই কিংবদন্তিকে নিয়ে একটা প্রায় অজানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক কাহিনী শুনব। চলুন দেখি কিভাবে তাদের একটা হঠাৎ দেখা হওয়াটা গোটা দেশের ভবিষ্যৎকেই একটা নতুন পথে নিয়ে গেল। ব্যাপারটা একটু ভাবলেই কিন্তু বেশ অবাক লাগে, তাই না? একজন জগৎ বিখ্যাত আধ্যাত্মিক সন্ন্যাসী আর তার সাথে কিনা একটা আধুনিক বিজ্ঞান প্রতিষ্ঠানের যোগসূত্র। কিভাবে সম্ভব এটা? কিভাবে আধ্যাত্মিকতার দুনিয়া আর বিজ্ঞানের জগৎ এভাবে এক বিন্দুতে এসে মিলে গেল? চলুন গভীরে যাওয়া যাক। এই গল্পের শুরুটা কিন্তু দুজন এমন মানুষকে নিয়ে যাদের পথ কোনোদিনও এক জায়গায় মেলার কথাই ছিল না। একদম দুটো আলাদা দুনিয়ার বাসিন্দা ছিলেন তারা। তো কারা এই দুজন? একদিকে ছিলেন স্বামী বিবেকানন্দ, একজন আধ্যাত্মিক নেতা যার লক্ষ্য ছিল ভারতের জ্ঞান আর দর্শনকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া। আর অন্যদিকে জামশেদজি টাটা, একজন যুগান্তকারী শিল্পপতি যার স্বপ্ন ছিল ভারতের শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। ভাবুন একবার, পথ দুটো কতটা আলাদা, কিন্তু অদ্ভুতভাবে দুজনেরই মনের গভীরে একটা স্বপ্ন কিন্তু একই ছিল, একটা শক্তিশালী আত্মনির্ভর ভারতের স্বপ্ন। তাহলে কিভাবে এই দুই ভিন্ন জগতের মানুষ এক হলেন? এর জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে একেবারে মাঝ সমুদ্রে ঘটে যাওয়া এক ঐতিহাসিক মুহূর্তে। সময়টা ছিল 1893 সাল। একটা জাহাজ নাম এসএস এমপ্রেস অফ ইন্ডিয়া জাপান থেকে আমেরিকার দিকে যাচ্ছিল, আর সেই জাহাজের ডেকেই একদম অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল এই দুই ভারতীয়র। কেন যাচ্ছিলেন তারা? দুজনের উদ্দেশ্য ছিল কিন্তু একেবারে আলাদা। স্বামীজি যাচ্ছিলেন শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় ভারতের আধ্যাত্মিকতার কথা বলতে, আর জামশেদজি টাটা তিনি যাচ্ছিলেন আধুনিক প্রযুক্তি খুঁজতে। তার মাথায় তখন ভারতে একটা বড় ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা ঘুরছে। আর ওই যে লম্বা সমুদ্র যাত্রা, সেখানেই তাদের মধ্যে কথা শুরু হলো। আর সেই কথাবার্তার মধ্যেই এমন একটা ভাবনার জন্ম হলো যা ছিল একেবারে বৈপ্লবিক। ঠিক এখানেই গল্পের মোড় ঘুরে গেল। জামশেদজি যখন বলছিলেন যে তিনি বিদেশ থেকে প্রযুক্তি আমদানি করতে চান, ঠিক তখনই স্বামীজি তাকে একটা খুব সাধারণ কিন্তু অসাধারণ প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, কেন বাইরে থেকে প্রযুক্তি আনবেন? ভারতীয় একটা গবেষণা প্রতিষ্ঠান বানান না, যেখানে আমাদের দেশের ছেলেমেয়েরাই বিজ্ঞান শিখবে আর নিজেরাই প্রযুক্তি তৈরি করবে। ভাবা যায়? এটা শুধু একটা প্রশ্ন ছিল না, এটা ছিল আত্মনির্ভর ভারতের একটা ব্লুপ্রিন্ট। স্বামীজির দর্শনটা ছিল খুব পরিষ্কার। তিনি বোঝাতে চেয়েছিলেন উন্নতি শুধু কয়েকটা মেশিন বিদেশ থেকে কিনে আনা নয়। আসল উন্নতি তো হবে তখন যখন দেশের মানুষের জ্ঞান আর দক্ষতার বিকাশ হবে। ভারতের মেধার সাথে পশ্চিমের বিজ্ঞানের একটা মেলবন্ধন, এটাই ছিল তার স্বপ্ন। তো জাহাজের মধ্যে হওয়া ওই একটা সাধারণ কথাবার্তা সেটা কিভাবে একটা বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হল, চলুন সেই গল্পটা দেখি। এর পথ চলাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখুন, শুরুটা হলো 1893-এর সেই আলোচনা দিয়ে। তারপর বেশ কয়েক বছর পর 1898 সালে টাটা একটা চিঠি লিখলেন, আর সবশেষে 1909 সালে গিয়ে সেই স্বপ্নটা সত্যি হলো, একটা প্রতিষ্ঠান জন্ম নিল। আর ওই যে 1889 সালের চিঠির কথা বললাম, ওটাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ। জামশেদজি টাটা নিজে স্বামীজিকে সেই চিঠিতে মনে করিয়ে দিয়েছিলেন জাহাজের সেই আলাপের কথা, আর পরিষ্কার করে লিখেছিলেন যে ওই কথাবার্তাই ছিল তার এই বিশাল পরিকল্পনার আসল অনুপ্রেরণা। আর এই সব কিছুর ফল কি হলো? ফল হল বেঙ্গালুরুর বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা IISCর জন্ম। হ্যাঁ, তাদের দুজনের সেই স্বপ্নেরই বাস্তব রূপ এটা। আজ তো এই প্রতিষ্ঠান শুধু ভারতে নয়, সারা বিশ্বের সেরা গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে একটা। তবে এর মধ্যে একটা দুঃখের ব্যাপারও আছে। স্বামী বিবেকানন্দ বা জামশেদজি টাটা দুজনের কেউই কিন্তু তাদের এই স্বপ্নের প্রতিষ্ঠানকে তার চূড়ান্ত রূপে দেখে যেতে পারেননি। কিন্তু তাতে কি, তাদের দেখানো পথটা তো ছিল, আর সেই পথ ধরেই ভারত বিজ্ঞানে আত্মনির্ভর হওয়ার দিকে এগিয়ে গেছে। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি বুঝলাম? এর গুরুত্বটা কি শুধু একটা প্রতিষ্ঠান তৈরির মধ্যেই শেষ? না, বিলকুল না। এর তাৎপর্য তার চেয়ে অনেক অনেক বেশি। এই ঘটনাটা জানেন আমাদের স্বামী বিবেকানন্দকে একদম একটা নতুন আলোয় দেখতে সাহায্য করে। আমরা তাকে শুধু একজন আধ্যাত্মিক গুরু হিসেবে চিনি, কিন্তু তিনি তো তার চেয়েও বেশি কিছু ছিলেন। তিনি ছিলেন আধুনিক ভারতের একজন স্থপতি, যিনি দেশের বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির কথাও সমানভাবে ভাবতেন। যদি তার ভাবনাগুলোকে আমরা একটু ভেঙে দেখি, তাহলে তিনটে মূল জিনিস সামনে আসে। এক, তিনি বিশ্বাস করতেন আধ্যাত্মিকতার মতোই বিজ্ঞান আর শিক্ষাও অপরিহার্য। দুই, আত্মনির্ভরতা, তার কাছে নিজের পায়ে দাঁড়ানোই ছিল আসল দেশপ্রেম। আর 3 নম্বর হল কর্মই উপাসনা, জ্ঞানের ব্যবহার করে মানুষের সেবা করাটাই সবচেয়ে বড় পুজো।
আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি বলুন তো, আজ আমরা যে আত্মনির্ভর আর উন্নত ভারতের কথা বলি, সেই স্বপ্নটা কিন্তু তারা আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে দেখেছিলেন। ভাবা যায়? শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা সাধারণ সাদামাটা কথাবার্তার মধ্যে ঠিক কতটা শক্তি লুকিয়ে থাকতে পারে? কে জানে, হয়তো পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এমন আরও কত বড় বড় ভাবনার জন্ম ঠিক এভাবেই দুটো মানুষের মধ্যে কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে হয়ে গেছে।